আধুনিক বিশ্বে গোয়েন্দা তথ্য যেন হয়ে উঠেছে সবথেকে বড় অস্ত্র। বিশ্বের বড় বড় গোয়েন্দা সংস্থাগুলো জীবনের ঝুঁকি নিয়ে বিভিন্ন দেশ থেকে গোয়েন্দা তথ্য সংগ্রহ করে থাকে। ভিন্ন দেশের সামরিক গোয়েন্দাকে ফাঁকি দিয়ে তারা বছরের পর বছর ধরে এসব কার্য পরিচালনা করে। ইরান ইসরায়েল যুদ্ধে আমরা দেখেছি শুধুমাত্র তথ্য চুরি করে একটি দেশকে কিভাবে বিপদগ্রস্ত করা সম্ভব। এই কাজে বিশ্বের সবথেকে আলোচিত এবং প্রশংসিত গোয়েন্দা সংস্থা হলো ইহুদি রাষ্ট্র ইসরায়েলের মোসাদ। তবে বাংলাদেশের বেশ কয়েকটি গোয়েন্দা সংস্থা রয়েছে। এগুলোর মধ্যে সবথেকে শক্তিশালী গোয়েন্দা সংস্থা হলো এনএসআই, যার পূর্ণরূপ ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স। একটা সময় প্রায় পুরো বিশ্বেই এনএসআই এর কার্যক্রম পরিচালিত হতো। এনএসআই এর ভয়ে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো সবসময় তটস্থ থাকত। 2008 সালের আগে ভারতে জালের মতো ছড়িয়ে ছিটিয়ে ছিল এনএসআই এজেন্টদের বিস্তৃত নেটওয়ার্ক। এনএসআই হলো বাংলাদেশের একমাত্র গোয়েন্দা সংস্থা যারা ভারতের ভিতরে ঢুকে অভিযান পরিচালনা করার মতো দুঃসাহস দেখিয়েছিল। উন্মোচনের আজকের পর্বে এনএসআই এর সেই দুঃসাহসিক অভিযানের গল্পই জানার চেষ্টা করব। তাহলে চলুন একটি লাইক দিয়ে শুরু করি আজকের ভিডিও। আজ থেকে 21 বছর আগের কথা, আর সালটা ছিল 2004। তখন বাংলাদেশের যুব সমাজের হাতে খুব সহজেই পৌঁছে যেত মাদকদ্রব্য, আর এসব মাদকদ্রব্য আসতো ভারত থেকে চোরাচালান হয়ে। মাদক সেবনের ফলে বাংলাদেশের যুব সমাজের ভবিষ্যৎ এক অনিশ্চয়তার দিকে ধেয়ে যাচ্ছিল, যে কারণে তৎকালীন বাংলাদেশ সরকার অনেকবার ভারত সরকারকে মাদক চোরাচালানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করে। কিন্তু ভারত সরকার এ ব্যাপারে বাংলাদেশকে কোনো সহযোগিতা করতে পারবে না বলে সাফ জানিয়ে দেয়। মূলত ভারত বাংলাদেশের যুব সমাজকে ধ্বংস করতে পরিকল্পিতভাবে বাংলাদেশ সীমান্ত ঘেঁষে অসংখ্য মাদক তৈরির কারখানা গড়ে তুলেছিল, আর এসব মাদকদ্রব্য সরাসরি বাংলাদেশে আসতে সাহায্য করত বিএসএফ। বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এ বিষয়ে কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয়। বাংলাদেশ সরকারের গোয়েন্দা সংস্থা ও জাতীয় নিরাপত্তায় নিয়োজিত এনএসআইকে দায়িত্ব দেয় এই মাদক চোরাকারবারীদের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য। দায়িত্ব বুঝে পাবার পর শুরু হয় এনএসআই এর সেই দুঃসাহসিক অভিযান। এনএসআই এর এজেন্টরা গোপনে বর্ডার ক্রস করে ভারতে ঢুকে যায় এবং দিল্লি, মুম্বাই, কলকাতা, আগরতলা সহ টার্গেট করা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে। মূলত এসব এলাকা থেকেই মাদক পাঠানো হতো বাংলাদেশে। এনএসআই এজেন্টদের মূল টার্গেট ছিল উৎপাদনকারী কারখানাগুলো চিহ্নিত করা, যার কারণে তারা মিশে যায় চোরাকারবারীদের সঙ্গে আর সংগ্রহ করতে থাকে বিভিন্ন গোপন তথ্য। আর এসব তথ্য বিশ্লেষণ করে বিভিন্ন এনএসআই এজেন্টরা। এরপর তারা মূল টার্গেট ঠিক করে। বাংলাদেশের মাদক পাচারে জড়িত কলকাতা, দিল্লি, মুম্বাই সহ বিভিন্ন মাদক পাচারকারী গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান শুরু করে এনএসআই। ভারতের পুলিশের ভাষ্যমতে এই অভিযানে 27 মাদক চোরাকারবারী নিহত হয় এবং 70 জনের মতো আহত হয়। বাংলাদেশের গোয়েন্দাদের এই বিশাল কর্মযজ্ঞের পর ভারতের পুলিশ এবং গোয়েন্দা সংস্থাগুলো নড়ে চড়ে বসে। যতক্ষণে ভারতের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই অভিযানের কথা জানতে পারে, ততক্ষণে অভিযান প্রায় শেষ হয়ে যায়। কিন্তু দুর্ভাগ্যবশত একজন এনএসআই সদস্যকে তারা গ্রেপ্তার করতে সফল হয়। বিভিন্ন সূত্র থেকে জানা যায় এই অভিযানের নির্দেশনা এসেছিল বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছেলে তারেক রহমানের কাছ থেকে। 2017 সালে ভারতের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার উপপরিচালক মেজর জেনারেল গগনজিৎ সিং ভারতের 7 সিস্টার্স অঞ্চলের নিরাপত্তার জন্য তারেক রহমানকে একটি বড় হুমকি হিসেবে উল্লেখ করেন। এছাড়াও ভারতীয় বিশ্লেষক সুখরঞ্জন দাশগুপ্ত ভারতের অভ্যন্তরে বাংলাদেশের এনএসআই এর অভিযান পরিচালনার জন্য বিএনপি নেতা তারেক রহমান এবং তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফর বাবরকে দায়ী করেন। এই অভিযান প্রকাশ্যে আসার পর ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে থাকে। তখন ভারত সরকার বিএনপির সাথে সুসম্পর্ক স্থাপনের জন্য তারেক রহমানকে বিএনপির নেতৃত্ব স্থান থেকে সরে যাওয়ার শর্ত দিয়েছিল। কিন্তু বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া ভারতের এই অবৈধ শর্তের সাথে কোনো রকম আপোষ করেননি। 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি সরকারের সময়কালে বিশ্বের 96টি দেশে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এনএসআই এর কার্যক্রম চালু ছিল। কিন্তু পরবর্তীতে আওয়ামী সরকার ক্ষমতায় আসার পর রাষ্ট্রীয় খরচ কমানোর অজুহাতে এনএসআই এর আন্তর্জাতিক কার্যক্রম সীমিত করে দেয়।
আর এর পরিবর্তে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো দেখাশোনার দায়িত্ব দেওয়া হয় ভারতের গোয়েন্দা সংস্থা রকে। বিএনপির সময়কালে ভারতের সেভেন সিস্টার্সে এনএসআই এর ব্যাপক বিস্তৃত নেটওয়ার্ক ছিল। বিশেষ করে সেভেন সিস্টার্সের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফা বা আসাম লিবারেশন ফ্রন্টের নেতাদের সাথে এনএসআই এজেন্টদের সরাসরি যোগাযোগ ছিল। কিন্তু শেখ হাসিনা ক্ষমতায় আসার পরপরই বাংলাদেশে আশ্রয় নেওয়া ভারতীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোর নেটওয়ার্ক ভেঙে দেয় এবং আসাম লিবারেশন ফ্রন্টের নেতা অনুপ চেটিয়াকে আটক করে ভারত সরকারের হাতে তুলে দেন। মূলত ভারত যেভাবে বাংলাদেশের পার্বত্য অঞ্চলকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা করেছিল, সেটি প্রতিহত করতে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নির্দেশে বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো সেভেন সিস্টার্সে বিভিন্ন স্বাধীনতাকামী সংগঠনের প্রতি সমর্থন জানায়। শেখ হাসিনার সময়ে ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলো দমনে বাংলাদেশ ভারতকে পূর্ণ সহযোগিতা করলেও ভারত বাংলাদেশকে সেরূপ কোনো সহযোগিতা করেনি। বরং বেশ কিছুদিন আগে বিজেপির একজন নেতা বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামকে চাকমা উপজাতিদের সমর্থন নিয়ে আলাদা করে দেওয়ার হুমকি দেয়। পার্বত্য চট্টগ্রামে যতগুলো সশস্ত্র সংগঠন আছে তার প্রায় সবগুলোই ভারত থেকে সমর্থন ও প্রশিক্ষণ পেয়ে থাকে। পার্বত্য চট্টগ্রামের অধিকাংশ সশস্ত্র সংগঠনগুলোই চাকমা উপজাতি দ্বারা পরিচালিত। বাংলাদেশে কিছুদিন পর পর উপজাতিদের আদিবাসী স্বীকৃতির জন্য যে মিছিল সমাবেশগুলো হয়, এগুলো মূলত ভারত সমর্থিত চাকমা সশস্ত্র সংগঠনের নেতৃত্বে সংগঠিত হয়। অথচ ভারত সরকার তার নিজ দেশেই উপজাতিদের আদিবাসী হিসেবে স্বীকৃতি দেয় না। বর্তমানে বাংলাদেশে প্রায় 56টি ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে। প্রতিটি জাতিগোষ্ঠী তাদের নিজস্ব পরিচয়ে পরিচিত হতে চায়, তবে শুধুমাত্র চাকমারা তাদের নিজস্ব পরিচয়কে বাদ দিয়ে আদিবাসী হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে চায়। চাকমাদের এই দাবির পিছনে মূল কারণ হলো জাতিসংঘের নিয়ম অনুযায়ী কোনো দেশ যদি কোনো জাতিকে আদিবাসী হিসেবে স্বীকৃতি দেয়, তবে তাদের আলাদা ভূখণ্ড এবং স্বায়ত্তশাসন দেওয়া বাধ্যতামূলক। চাকমাদের একক আধিপত্যবাদের কারণে অসহায় হয়ে পড়েছে অন্যান্য নৃগোষ্ঠীগুলো। বাংলাদেশ সরকার কর্তৃক উপজাতিদের চাকরির ক্ষেত্রে যে বিশেষ কোটা দেওয়া হয়, তার 98% ব্যবহার করে চাকমারা, আর বাকি 55টি ক্ষুদ্র নৃগোষ্ঠী ভোগ করে মাত্র 2%। এমনকি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টাও নিয়োগ দেওয়া হয়েছে চাকমা সম্প্রদায় থেকে, যেটা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে পার্বত্য চট্টগ্রামের অনেক নৃগোষ্ঠীরা। এছাড়াও পার্বত্য চট্টগ্রামের চাকমা রাজা দেবাশিস রায় ভারতের গোয়েন্দা সংস্থাগুলোর সাথে ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করে চলে। 21শ শতাব্দীতে এসে পৃথিবীর কোনো দেশেই রাজার শাসন কার্যকর না থাকলেও পার্বত্য অঞ্চলগুলোতে এখনও চলে রাজাদের শাসন। এমনকি জায়গা জমি কেনার ক্ষেত্রেও চাকমাদের হেডম্যানের অনুমতির প্রয়োজন হয়। 1997 সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের পরামর্শে চাকমা নেতা সন্তু মার্মার সঙ্গে পার্বত্য শান্তি চুক্তি নামে একটি অবৈধ চুক্তি স্বাক্ষর করেন। আর এই চুক্তির মাধ্যমে তিনি পাহাড়ি অঞ্চলে বাংলাদেশের নাগরিকদের নাগরিক অধিকার থেকে বঞ্চিত করেন, কারণ এই চুক্তি অনুযায়ী কোনো বাঙালি পার্বত্য এলাকায় জমি কিনতে বা বাসস্থান করতে পারবে না। 1997 সালে করা পার্বত্য চুক্তির তীব্র বিরোধিতা করেন তৎকালীন বিএনপি নেতা বেগম খালেদা জিয়া। মূলত এই চুক্তিটি ছিল বাংলাদেশের সংবিধানের সাথে সরাসরি সাংঘর্ষিক। তবে শেখ হাসিনা পতনের পর এবার বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো আবার নতুন করে ঢেলে সাজানো শুরু হয়েছে, যার ফলাফল আমরা দেখতে পাচ্ছি। এতদিন পর্যন্ত বাংলাদেশ মিয়ানমারের আরাকান পরিস্থিতি নিয়ে নীরব দর্শকের ভূমিকা পালন করলেও বর্তমানে বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো সরাসরি আরাকান আর্মির সাথে যোগাযোগ রক্ষা করছে। বাংলাদেশ গোয়েন্দা সংস্থা আরাকান আর্মির সঙ্গে যোগাযোগের ফলে মিয়ানমার সেনাবাহিনীর উপর পরোক্ষভাবে চাপ সৃষ্টি হয়েছে, যার ফলে মিয়ানমার 1,80,000 রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি হয়েছে। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এনএসআইকে কি আবারও ঢেলে সাজিয়ে গোটা বিশ্বে ছড়িয়ে দেওয়া উচিত? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আজ এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।